ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। ইউরো সেরা নাকি কোপা আমেরিকা, সেই বিতর্কে এবার যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। তবে তিনি কোনো তুলনায় যেতে রাজি নন। তার মতে খুব বেশি পার্থক্য নেই মহাদেশ সেরার এই দুই আসরে। তবে মজার একটি প্রস্তাব দিয়েছেন তিনি। কোপায় ইউরোপের দল আর ইউরোয় লাতিন দলগুলোকে খেলার সুযোগ দিতে বললেন তিনি। মধ্যরাতে ইউরোর রোমাঞ্চ শেষ হতে না হতেই কাক ডাকা ভোরে শুরু লাতিন শ্রেষ্ঠত্বের লড়াই। রীতিমতো মধুর সময় কাটছে ফুটবল প্রেমীদের। সেই সঙ্গে দুই মহাদেশীয় লড়াইয়ের কোনটা সেরা এ নিয়েও চলছে বিতর্ক, যা শুধু সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। সেরার লড়াইয়ে কথার যুদ্ধে মেতেছেন মেসি এমবাপ্পেরাও। ইউরো জেতাই বেশি কঠিন, এমবাপ্পের এমন দাবির বিপরীতে মেসি যেমন বললেন, লাতিন দলগুলোকে ছাড়া ইউরোকে সবচেয়ে কঠিন বলা যুক্তিসঙ্গত নয়। ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপেও এই দুই মহাদেশের শ্রেষ্ঠত্ব। শিরোপা লড়াইয়েও দুই মহাদেশের মধ্যে চলছে ইঁদুর বিড়াল দৌড়। বিশ্বকাপের ২২ আসরে যেখানে ১২টিতেই চ্যাম্পিয়ন ইউরোপের দলগুলো, বিপরীতে ১০টি বিশ্বকাপ জিতেছে লাতিনের ৩ দেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে। একক দেশ হিসেবে সর্বোচ্চ ৫টি শিরোপা ব্রাজিলের। তাই এই দুই মহাদেশীয় লড়াই নিয়ে তুলনায় যেতে রাজি নন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। আমার মনে হয় না কোনো প্রতিযোগিতা একটা থেকে আরেকটা বেশি কঠিন। ইউরোর কিছু দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে, আমরা তাদের মোকাবেলা করেছি এবং সেটি আমাদের পক্ষে ভালো ছিল। তার মানে এই না যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়ে জিতে যাব। দুই মহাদেশের শ্রেষ্ঠত্ব নির্ধারণে ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছিল ফিনালিসিমা, যেখানে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে অবশ্য সেরার বিতর্কে সমাপ্তির জ্যোতিচিহ্ন টানা যায়নি। বিকল্প হিসেবে নতুন প্রস্তাব আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির। আমার মতে টুর্নামেন্ট দুটির মান খুবই কাছাকাছি। কোপা আমেরিকায় খেলাটা কেমন তা দেখানোর জন্য ইউরোপিয়ান দলগুলোকে কোপায় আমন্ত্রণ জানানো, বিপরীতে কোপার দলগুলোকে ইউরোতে আমন্ত্রণ জানানো হলে খুশি হতাম। কিন্তু এরকমটা হলে তো বিশ্বকাপ হয়ে যাবে, তাই না? তো দিন শেষে চ্যালেঞ্জটা একই। আমার মনে হয় না সত্যিই খুব বেশি পার্থক্য আছে। ক্লাব ফুটবলে অবশ্য নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে ইউরোপ। আবার উয়েফার সেসব প্রতিযোগিতা লাতিনের শৈল্পিক ফুটবলে মাতিয়েছেন মেসি, নেইমার, রোনালদিনহোর মতো তারকারাই। সব মিলিয়ে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সমাপ্তি টানতে যাওয়াটা নিছকই বোকামি ছাড়া আর কী বা হতে পারে। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস। মানে আগে ফুটবলারদের মধ্যে একটা তো কম্প্যারিজন হতোই, মেসি, রোনালদো কারা এগিয়ে, নেইমার কিনা। এখন যেহেতু একই সঙ্গে দুটো টুর্নামেন্ট চলছে, বড় টুর্নামেন্ট, সেই কম্প্যারিজনটাও চলছে। আসলে কোপা নাকি ইউরো, কোনটা সেরা? মোস্ট অফ দ্য টাইমে কিন্তু কোপার ইউরো একই টাইমে হয়, এমন একই সময় হয়, এবং সবসময় এটা একটা বার্নিং কোশ্চেন যে আসলে কোন টুর্নামেন্টটা বেশি জমজমাট হয়। আমার কাছে মনে হয় যে আমরা তো সমর্থক, আমাদের পছন্দের দল যেখানে থাকবে সেই টুর্নামেন্টই আমাদের কাছে সেরা হবে। কিন্তু নিরপেক্ষভাবে কে আসলে এই প্রপার অ্যান্সারটা দিতে পারবে? একজন তারকা ফুটবলার, তাকে আমন্ত্রণ জানানো যাক। তপু বর্মন যুক্ত হচ্ছেন, তারকা ডিফেন্ডার, যেমনটা বলছিলাম, জাতীয় ফুটবল দলের। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। অনেকদিন পর, কেমন আছেন? জি ভালো। প্লিজ বসবেন। ফুটবলের মৌসুম চলছে একেবারেই, কোপা আর ইউরো। আর যেমনটা আমরা প্রতিবেদনেই দেখছিলাম যে প্রশ্নটা উঠেছে, স্ক্যালোনিও কথা বলছিলেন, কোপা নাকি আসলে ইউরো। কোয়ালিটি ফুটবল তো সব জায়গায় মোটামুটি হচ্ছে বলা চলে। বাংলাদেশে অনেক সাপোর্টার রয়েছে, দুই টুর্নামেন্টই ফলো করছে। আপনি কীভাবে দেখেন? দেখেন, এটা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার দুই দেশের, আমি মনে করি। কারণ ল্যাটিন, আমরা জানি যে ল্যাটিন ডিফারেন্ট কাইন্ড অফ ফুটবল খেলে, আর ইউরোর যতগুলো টিম আছে তারা আবার ডিফারেন্ট কাইন্ড অফ ফুটবল খেলে। লাইক ইউরোর যতগুলো দেশ আছে তারা যদি আপনার স্পেশালি তারা অনেক স্পিডি প্লেয়ার এবং অনেক লং পাসিং ফুটবল খেলে এবং বডি কন্ট্যাক্ট, ফিজিক্যাল ফুটবলটা বেশি খেলে ইউরোতে। আর ল্যাটিনে আমরা যেটা সবসময় দেখে আসছি এবং ছোটোবেলা থেকে এখন পর্যন্ত দেখতেছি, তারা বেশি আপনার পাসিং ফুটবলটা খেলে। পাসিং এবং তাদের যেই মানে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার আমরা যেটা দেখে আসি ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, তাদের যেই কোয়ালিটি ইন্ডিভিজুয়াল প্লেয়ার এখানে কিন্তু বেশি। আমরা লাইক নেইমার বলতে পারেন, তার আগে রোনালদিনহো। আমি যদি ব্রাজিল টিম দিয়ে শুরু করি, অনেক হিউজ প্লেয়ার
সেখানে ব্যালন ডিয়ার অনেক প্লেয়ার আছে, মেসি 7বার ব্যালন ডিয়ার পেয়েছে। জি। মানে আমি কম্প্যারিজমে যাইতে চাই না, কিন্তু দুইটা ডিফারেন্ট কাইন্ড অফ ফুটবল। মানে ওখানে একটু টিম গেম বেশি হয় ইউরোতে, এখানে একটু ইন্ডিভিজুয়ালদের আধিপত্য বেশি, সেরকম কি? এখন আমার কাছে আপনার এখনকার স্ট্রাকচার, এখনকার লেভেল ফুটবলে যদি আপনি এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার তো অবশ্যই থাকে প্রতিটা টিমে, কিন্তু টিম ফুটবলটা অনেক ইম্পর্টেন্ট। এখন আপনার যদি আমি বলি লাইক আর্জেন্টিনা টিম, উইদাউট মেসি কিন্তু আপনার লাস্ট দুইটা কোপাতে না, কোপার আগে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, মেসিকে ছাড়া কিন্তু জিতিয়েছিল সবাই। তো ডেফিনেটলি দেখেন আপনার ইন্ডিভিজুয়াল প্লেয়ার অনেক ইম্পর্টেন্ট, বাট টিম গেম অ্যাজ এ লাস্ট এন্ড অফ দ্য ডেতে টিম গেমটা অনেক ইম্পর্টেন্ট। তো ইউরো কোপা এটা অনেক বিশাল একটা ব্যাপার, এই জায়গায় ডিসকাশন করাটা অনেক ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু দুইটা টুর্নামেন্ট অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমরা অনেক এনজয় করতেছি। ক্রাউড যারা দুটোটাই ফুল হয় স্টেডিয়ামে, জি। ডেফিনেটলি, কিন্তু যারা সরাসরি দেখতেছে তারা তো অনেক এনজয় করতেছে, এবং আমরা যারা টিভিতে দেখতেছি আমরা এনজয় করতেছি। এবং বেশ ভালো লড়াই হচ্ছে, টাই ব্রেকারে যাচ্ছে খেলা, তো এগুলো একটা মজা ব্যাপার। এখানে তো কোপার ইউরো নিয়ে কথা বলছি, কিন্তু স্কালোনি তো একটা অসাধারণ একটা আইডিয়া নিয়ে কথা বলছেন যে দুই টুর্নামেন্টেরই দলদেরকে একসাথে খেলানোর একটা সুযোগ দেয়া। সেক্ষেত্রে প্রতিযোগিতাটা কেমন হবে বা এই টুর্নামেন্টের অবস্থাটা আসলে কোন লেভেলে যাবে বলে মনে করেন? ও কিন্তু লাস্ট মোমেন্টে বলছে যে এটা ওয়ার্ল্ড কাপই হয়ে যাবে। এখন এই সিচুয়েশনটা অনেক ডিফিকাল্ট, কারণ এবং অনেক এনজয়েবল আমাদের জন্য। আমরা আসলে ওয়ার্ল্ড কাপের, যখন আমরা ওয়ার্ল্ড কাপ দেখি প্রত্যেকটা দেশেই কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলা এবং ফেস টু ফেস খেলা হয়। জি। লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনার ফ্রান্স এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, সেখানে কিন্তু সে বলেছে যে আমরাই জিতেছি। তো এটা কিন্তু আপনার মানে একটা বড় ব্যাপার, এবং সবসময় আমরা দেখেছি যে ল্যাটিন দেশগুলো একটু ডিফিকাল্ট ইউরোপের জন্য, এটা আমি মানি। কারণ আপনি যদি ইউরোপের টিমের সাথে ল্যাটিন টিম খেলে, সেখানে কিন্তু কম্প্যারিজমে ল্যাটিন টিমে আগায় থাকে। তো রিসেন্টলি ইউরোপের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, স্পেশালি ফ্রান্স, স্পেন, জার্মানি, ইংল্যান্ড, তো ওদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এইটার জন্য আমার কাছে মনে হয় ইকুয়াল, কেউই এই জায়গায় 60-50 না, আমার কাছে মনে হয় 50-50। আজকে রাতের ম্যাচের কথা যদি বলি, ফ্রান্স স্পেন, এবং স্প্যানিশরা তো দারুণ ফুটবল খেলছে, ইয়াংস্টার অনেক সামনে এগিয়ে এসছে, ফ্রান্সও তাদের অভিজ্ঞতা রয়েছে, সব মিলিয়ে আজকে ফাইটটা কেমন হতে পারে যদি দেখেন স্পেন যে ফুটবল খেলেছে ইউরো কাপের শুরু থেকে, তারা স্কোরিং অ্যাবিলিটি অনেক, তাদের 11টা গোল এই ইউরোতে করেছে এবং 2টা কনসিড করেছে। তো এটা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট অফ স্কোর। আর ওদিক দিয়ে যদি আমি ফ্রান্সের কথা বলি, গোল স্কোরিংয়ের দিক দিয়ে তারা 3টা গোল করেছে, তার মধ্যে একটা অন গোল বেলজিয়ামের সাথে, আর 2টা গোল কনসিড করেছে। তো আমি যদি বলি স্পেন যে ফুটবল খেলতেছে, ওদের স্পেশালি আপনার ডিফেন্স জোন থেকে এবং মিডফিল্ড জোন থেকে 2টা ইয়াং স্টার, তার সাথে মোরাতা। তো ডেফিনেটলি স্পেন যে ফুটবলটা এই ইউরোতে খেলেছে, সবাই আমরা বলতে পারি যে স্পেন খুবই ভালো শুরু করেছে, এবং লাস্ট ম্যাচও তারা খুবই ভালো খেলেছে। আর ফ্রান্স, আমার কাছে মনে হয় ফ্রান্স এখন পর্যন্ত তাদের যে বেস্ট ফুটবলটা তারা এখন পর্যন্ত খেলতে পারেনি। স্পেশালি এমবাপে লাস্ট ওয়ার্ল্ড কাপে 8টা গোল করেছে, এখন পর্যন্ত সে গোল করতে পারেনি। তার সাথে গ্রিজম্যানও গোল করতে পারেনি, আর আরেকটা প্লেয়ার আছে দেমবেলে, সেও গোল করতে পারেনি। তো ডেফিনেটলি দেখেন ওদের এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচটা এনিথিং কুড বি হ্যাপেন, কারণ দুইটা টিমই খুবই ভালো, এবং দুইটা টিমের প্লেয়ার যদি কম্প্যারিজন করেন, মার্কেট ভ্যালু যদি দেখেন, ফ্রান্স টিম আগায় আছে স্পেন থেকে, কিন্তু স্পেনের প্লেয়াররা মানে পারফর্ম তাদের মোমেন্টামটা ভালো যাচ্ছে, কিন্তু এমবাপেকে কাউন্ট করতেই হবে অবশ্যই, কারণ সে ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার নাও, কারণ সে হইতে পারে একটা প্লেয়ারের অফ ফর্ম, কিন্তু সে যখন ফর্মে আসবে বিগ ম্যাচে, অবশ্যই ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ, ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করেছে, তো ডেফিনেটলি ইউরোতে এসে আমরা আশা করি যে এমবাপে আজকের ম্যাচে তার যেই চেনা ফর্ম সেটা ফিরে আসবে। এবার আবার যদি একটু কোপা নিয়ে কথা বলি, সো কোপা আমেরিকার ম্যাচগুলোতে তো আমরা দেখেছি যে ব্রাজিল আউট হয়ে যাওয়ার পর হয়তো বা আমাদের এখানকার সমর্থকদের অর্ধেক কোপা শেষ হয়ে গিয়েছে, আর্জেন্টিনা এখনো আছে। আর্জেন্টিনার নেক্সট ম্যাচ কানাডা আসলে কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারবে আর্জেন্টিনার মতন দলকে? আপনার কাছে কি মনে হয়? শুরু করতে যাই কানাডা দিয়ে। কানাডা ফার্স্ট ম্যাচ আর্জেন্টিনার সাথে হারার পরে তারা 2টা ম্যাচ খুবই ভালোভাবে কামব্যাক করেছে। এটা মানে
আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে কানাডাকে এরকমভাবে এক্সপেক্ট করি নাই তারা আপনার সেমিফাইনালে চলে আসবে। ডেফিনেটলি কানাডা যেই ফর্ম দেখাচ্ছে এবং এক্সাইটিং কিছু প্লেয়ার আছে, তারা খুবই ভালো পারফর্ম করতেছে। এবং দেখেন আপনি যখন আর্জেন্টিনার সাথে খেলবেন, আর্জেন্টিনা এখন আমার কাছে মনে হয় আমরা সবাই জানি যে ফার্স্ট টিম মানে এখন ওয়ার্ল্ডের বেস্ট টিম। ডেফিনেটলি দেখেন যখন আপনি আর্জেন্টিনার সাথে খেলবেন, আপনি আর্জেন্টিনার সাথে হারছেন কিন্তু কোনো ব্যাপার না, আপনি সেখান থেকে আপনার কি মিস্টেক ছিল এবং কি ভালো করেছেন সেটা কিন্তু তারা, আমার কাছে মনে হয় তাদের যে কোচ সেটা সংগ্রহ করে কিন্তু গ্রুপ স্টেজে 2টা ম্যাচ খেলেছে, তারপর ভেনেজুয়েলাকে হারিয়েছে কোয়ার্টার ফাইনালে, এটা কিন্তু বিশাল ব্যাপার। তো ডেফিনেটলি দেখেন স্কলানিও আমার কাছে মনে হয় কানাডা নিয়ে অনেক কাটাছিড়া করেছে এবং লাস্ট ম্যাচ যেটা ইকুয়েডর সাথে খেলেছে আর্জেন্টিনা, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে কুপার হিসেবে আর্জেন্টিনার সবচেয়ে খারাপ ম্যাচ ছিল একদম। আর এই ম্যাচটা যেহেতু তারা বের হয়ে গিয়েছে, ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে হ্যাঁ অবশ্যই আপনারা ফুটবলে একটা ওয়ার্ড আছে যে অপোজিশনরে কখনো ছোটো করে দেখতে নেই। তো ডেফিনেটলি ওইভাবেই আর্জেন্টিনা নামবে আজকের আগামীকাল ভোরে। তো আমার কাছে মনে হয় যে অনেক ইন্টারেস্টিং হবে খেলাটা। তারপর আমার কাছে অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমি চাইবো, মেসি এখনও গোল করতে পারেনি, একটি অ্যাসিস্ট করিয়েছে, আগামীকালকে এসে গোল করবে, এটাই আমার হোপফুলি ভালো করুক। এই যেমনটা বলছিলেন যে গত ম্যাচটা একেবারেই আর্জেন্টিনার খেলা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, টাই ব্রেকারে একা তো এমিলিয়ানো বলা যে নিয়ে এলেন। ওভারঅল ব্রাজিলও খুব একটা আসনযুক্ত ফুটবল খেলতে পারেনি, তারাও ছিটকে গেল। এবারের কোপায় ব্রাজিল আর্জেন্টিনার মাঠের ফুটবলের কথা যদি বলা হয় তাহলে কি একটু হতাশ হওয়ার মতো পারফরম্যান্স ছিল? দেখেন আমি যদি বলি অবশ্যই একটু হতাশ, স্পেশালি ব্রাজিলের টিম নিয়ে, কারণ ব্রাজিল টিম আমরা জানি যে প্রিভিয়াস যারা খেলেছে তারা তো ওয়ার্ল্ড ক্লাস ছিল, রানিং যারা খেলে তারাও এখন ওয়ার্ল্ড ক্লাস, কারণ তাদের গোলকিপার থেকে স্টার্ট করে একদম নাম্বার 9 মানে ফরওয়ার্ড পর্যন্ত সবাই ভালো ভালো টিমে খেলে এবং রিয়াল মাদ্রিদ বলেন, আর্সেনাল বলেন, ম্যান সিটি বলেন, লিভারপুল বলেন, সব বড় বড় টিমে খেলে। তো ডেফিনেটলি তাদের কনফিডেন্স লেভেল অবশ্যই হাই থাকার কথা এবং হাই ছিল। বাট ফুটবল আমার কাছে মনে হয় মাঠের খেলা। এখন আমরা যদি মাঠে ভালোভাবে পারফর্ম না করতে পারি, অপোজিশন অবশ্যই সেই যেই মানে তাদের যেই কাজগুলো সেটা ভালোভাবে করতে পারে। তো ডেফিনেটলি ব্রাজিলের একটু ল্যাকিং ছিল সব পজিশনেই। দেখেন তাদের যেই প্লেয়ার, পরীক্ষিত প্লেয়ার, ডেফিনেটলি এটা একটা হতাশজনক অ্যাজ এ যারা ব্রাজিলের সাপোর্টার আছে। এবং কোপা যদি আপনার হিসাব করেন, আপনি যদি লাস্ট তারা ফাইনাল খেলেছে মেবি অনেক আগে, গত বছরও আর্জেন্টিনা ফাইনাল খেলেছে, আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল খেলেছে লাস্ট কোপাতে। ডেফিনেটলি দেখেন ওই সিনারিটা যদি এই বছর হইতো আরো অনেক আমি তো অ্যাজ এ মানে আর্জেন্টাইন ফ্যান হিসেবে আমি ব্রাজিলের যে টিম স্কোয়াড দেখেই মানে আমি ভেবেছি যে গতবার যেহেতু ফাইনাল খেলছে এবারও ফাইনাল খেলবে। তো ওই আশাজনক রেজাল্টটা ব্রাজিল করতে পারেনি, এটা ফুটবল হইতেই পারে। বাট আর্জেন্টিনার লাস্ট যে পারফরমেন্স আমরা সবাই দেখেছি ওয়ার্ল্ড কাপের পরে কিছু ম্যাচ, কিন্তু অবশ্যই দেখেন মেসি যদি গোল না করে, মেসি যদি একদম তার লেভেলে না থাকে, ডেফিনেটলি আমরা সবাই ভাবি যে আর্জেন্টিনার পারফরমেন্স ভালো হচ্ছে না। তো আমরা আশা করি যে নেক্সট ম্যাচে কানাডার সাথে মেসি তার চেনা ছন্দে ফিরে আসবে, তখন আমরা উই আর স্যাটিসফাইড যে আর্জেন্টিনা নাও গুড শেপ। দারুণ সময় যাচ্ছে ফুটবলের জন্য, ম্যাচ ভালো হোক সেই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকের দিনে। হোপফুলি আজকে রাতের ম্যাচ 1টায় এবং ভোরে আর্জেন্টিনা মাঠ নামবে কানাডার সঙ্গে 6টায়। ম্যাচ দুটো উপভোগ্য হবে এবং দিন শেষে আর্জেন্টিনা জিতুক সেই প্রত্যাশা তো থাকবে আপনার এবং দেশের অনেক আর্জেন্টাইন ভক্তদের। ব্রাজিল যেতে বিদায় নিচ্ছে, ধন্যবাদ যুক্ত হওয়ার। থ্যাংক ইউ। বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে ও পাইপলাইন পাকাপোক্ত করতে রিজিওনাল ক্রিকেট নিয়ে কাজ শুরু করেছে বিসিবি, এমনটা জানিয়েছেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসবে প্রতিভাবান ক্রিকেটার। পাশাপাশি টেস্টকে সমৃদ্ধ করতে হলে প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামোর দিকে সুনজর দেওয়ার আশ্বাস দিলেন তিনি। আসন্ন পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সেজন্য অনুশীলনে ব্যস্ত সময় পার করছে এইচপি দলের 25 ক্রিকেটাররা। পাইপলাইন সমৃদ্ধ করতে ঘুরে ফিরে 25-30 ক্রিকেটারদের নিয়েই পরিচালনা করা হয় ক্যাম্প। এর জন্য মূলত রিজিওনাল ক্যাম্প না হওয়াকেই দায়ী করছেন বাংলাদেশের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে এই ব্যাপারে এবার আশার বাণী শোনালেন তিনি। যে আমাদের 4টা সেন্টারে এখনও রিজিওনাল বোর্ড হয়নি, 4টা সেন্টারে আমাদের হাই পারফরমেন্স ইউনিট নেই।
তো 4টা সেন্টারে যদি হাই পারফরমেন্স ইউনিট থাকতো তাহলে 80টা প্লেয়ারকে আপনি নার্সিং করতে পারতেন, তাহলে একটা নাম্বার অফ ম্যাচে ইন্টারন্যাশনাল অ্যারেনার জন্য প্লেয়ারদের তৈরি করা যাবে। তো এটা ধাপে ধাপে হচ্ছে, এটা সহসাই হবে না। এখন রিজিওনাল বোর্ডগুলির কার্যক্রম শুরু করেছে, তো আশা করছি ইমিডিয়েটলি 4টা অ্যাটলিস্ট যদি শুরু হয়ে যায় তাহলে 4টা জায়গায় ক্রিকেট সেন্টারগুলি করে প্লেয়ারদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে, নাম্বার অফ প্লেয়ার বাড়ানো যাবে। তবে এবার পাইপলাইন সমৃদ্ধ করতে রিজিওনাল ক্রিকেট নিয়ে কাজ শুরু করেছে বিসিবি। টেস্টে ভালো পারফর্ম করতে হলে তৈরি করতে হবে বিকল্প ক্রিকেটার, সেজন্য সমৃদ্ধ করতে হবে প্রথম শ্রেণীর ক্রিকেটকে, কারণ অন্যান্য দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সাথে বিস্তর ফারাক বাংলাদেশের। যে কোনো টেস্ট প্লেয়িং নেশনে যদি দেখেন, ফার্স্ট ক্লাস স্ট্রাকচারটা হচ্ছে সব স্ট্যাবলিশমেন্ট দরকার। ফার্স্ট ক্লাসের স্ট্রাকচার কিন্তু আমাদের এখনও স্ট্যাবলিশ না, আমরা কিন্তু এখনও পুরোপুরি ঢাকা কেন্দ্রিকভাবে কিন্তু চালাচ্ছি। তো যখনই আপনার রিজিওনাল বোর্ডগুলি হবে, যখনই স্ট্রাকচারগুলি স্ট্যাবলিশ হবে এবং এটা নিয়ে কাজ করা হচ্ছে, আশা করছি 2 বছরের মধ্যে এটা একটা সেটেলমেন্ট করা যাবে এবং আশা করছি তখনই আপনার একটা কিছু ভালো ফল কিন্তু দেখা যাবে। কয়েকদিন পরেই পাকিস্তান এ দলের সাথে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে এইচপি টিম। বিসিবির হাই পারফরমেন্স দলের এই সফরটি বাংলাদেশ ক্রিকেটে অনেক কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন মিনহাজুল আবেদিন নান্নু। তো যে কোনো ওভারসিজ ট্যুরে আপনার এক্সপিরিয়েন্সে কিন্তু যথেষ্ট কাজে লাগে, বিশেষ করে আপনার ওভারসিজ টিমগুলির সাথে 4 টেস্ট ম্যাচগুলি যদি আমরা বেশি সংখ্যক খেলতে পারি, এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু অন্যান্য ফরম্যাট ভালো খেলার জন্য কিন্তু সাহসটা যোগাবে। এখন কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলি ট্যুর আছে, আশা করছি যে এগুলি যদি কন্টিনিউ এই প্রসেসের মধ্যে থাকে, ইনশাল্লাহ প্লেয়ারদের ভালো এক্সপিরিয়েন্স পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ থাকবে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। দীর্ঘ 22 বছরের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। তাই তো জয় দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে চান এই ফরম্যাটের 700 উইকেটের মালিক। জানালেন বিদায় বেলায় অশ্রু লুকিয়ে রাখার চেষ্টায় থাকবেন তিনি। তবে ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটে তার অবদান ভুলবে না ক্রিকেট প্রেমীরা। লর্ডসে উইন্ডিজের বিপক্ষে নিজের শেষ ম্যাচটি খেলতে অ্যান্ডারসন মাঠে নামবেন বুধবার বিকেল 4টায়। টেস্ট ক্রিকেটে তার উইকেটের সংখ্যাটা এখন 700। বনেদি ফরম্যাট খেলা যে কোনো বোলারের কাছেই এত সংখ্যক উইকেট শিকার করা এক স্বপ্নের নাম। তবে 700 উইকেট শিকার করতে গিয়ে তাকে টেস্টের আঙিনায় পাড়ি দিতে হয়েছে জীবনের 22টি বছর। বয়স শুধুমাত্র একটি সংখ্যা হলেও একটা সময় বিদায় নিতে হয় বর্ণিল ক্যারিয়ার থেকে। এত কিছু অর্জনের পর এবার সেই সিদ্ধান্ত নিয়েছেন তারকা পেসার জেমস অ্যান্ডারসন। বয়সটা 42 ছুঁই, তারপরও প্রতিনিয়তই তিনি নিজেকে তৈরি করেছেন আরও শক্তিশালী বোলার হিসেবে। গত সপ্তাহেই ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম ইনিংসেই তুলে নিয়েছেন 7 উইকেট। এমন আগ্রাসী বোলিং কেবল তার দ্বারাই সম্ভব। লর্ডসে উইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার জন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছেন আরও একবার। যদিও একজন সফল বোলারের জন্য বিদায় নেওয়াটা অতটা সহজ হবে না, কিন্তু এই কাজটা সহজ হয়ে যায় যখন চলতি বছরের শুরুতেই অ্যান্ডারসনকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন ইসিবি কর্তা রব কি, কোচ ব্র্যান্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস। ক্রিকেটের রাজকীয় এই সংস্করণে আর দেখা যাবে না এই অভিজ্ঞ ফাস্ট বোলারকে। তাই তো জয় দিয়েই রাঙাতে চান নিজের শেষ ম্যাচটা। সংবাদ সম্মেলনে জানালেন শেষ ম্যাচে কিভাবে কান্না লুকাবেন সেটা নিয়েই ভাবছেন তিনি। আমি নিশ্চিত যে এই সপ্তাহের মধ্যেই আমার আবেগের জায়গায় পরিবর্তন আসবে, তাই চেষ্টা করছি কিভাবে নিজেকে কান্না থেকে দূরে রাখা যায়। গত 2 দিনে অনুশীলনে স্বাভাবিক থাকার চেষ্টা করেছি, খেলা নিয়ে খুব একটা চিন্তা করিনি। তবে এখন আমার মূল লক্ষ্য ভালো বোলিং করা আর জয় নিয়ে আসা। সত্যি বলতে আপাতত আমি এদিকেই মনোযোগ দিচ্ছি। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ 200 ম্যাচ খেলে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার। এরপর দ্বিতীয় সর্বোচ্চ 187টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। লর্ডস টেস্টের পর সেই সংখ্যাটি গিয়ে ঠেকবে 188-তে। টেস্টে 700 উইকেট নেওয়া এই সীমারের ধারে কাছেও নেই আর কোনো ক্রিকেটার। যদিও স্পিনার হিসেবে এখন পর্যন্ত 530টি উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন ও ভারতের রবিচন্দ্রন অশ্বিনের শিকার 516টি। হয়তো সারা জীবন অ্যান্ডারসনের কীর্তিতে কৃতজ্ঞ থাকবেন ক্রিকেট প্রেমীরা, কেননা তার মতো দ্বিতীয়টি হয়তো আর দেখা মিলবে না ক্রিকেট দুনিয়ায়। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। সাদা পোশাকে কি বর্ণিল ক্যারিয়ার, এবং সেটা শেষ হতে যাচ্ছে। একটা অন্যরকম অর্জন জিমির জন্য, একটা বিশেষ দিন, এবং যেমনটা তিনি বলছিলেন যে এই মোমেন্টে অশ্রু লুকানো, এটা আসলে কষ্টকর একটা ব্যাপার। অবশ্যই এই যারা এত সুন্দর করে খেলেন বা পুরো ক্যারিয়ারটা জুড়ে যারা প্যাশনেটলি খেলেন, তাদের জন্য আসলে শেষ ম্যাচটা একটা অবশ্যই যে কোনো ক্রিকেটারের জন্য অনেক বেশি আবেগঘন হবে। লেটস সি, দেখা যাক ক্রিকেটে এরকম আরও অনেক তার মতন আরও অনেক ভালো ক্রিকেটার আসুক, ক্রিকেটকে উজ্জ্বল করুক। আমরা সেই সমর্থকরা তো সেটাই চাইবো। সেই
প্রত্যাশা থাকছে, তবে আর্জেন্টিনা কিন্তু জিতুক সেই চাওয়াটা সবার থাকবে। আমারও সেই চাওয়া থাকবে, যাও। এবং কানাডা হয়তো বড় প্রতিপক্ষ হবে না, তবে দিন শেষে ফুটবল যে কোনো কিছু করতে পারে। লেটস সি কি ঘটে। এই ছিল আজকের এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।